তারকাদের জীবনে নানা অজানা গল্প নিয়ে বিজেটিভির নিয়মিত আয়োজন স্টার কাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো সময় জুড়ে আমি সজল খান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আজকে অতিথি হিসাবে যিনি উপস্থিত হয়েছেন তাকে সবাই আপনারা চেনেন, যিনি স্টেজে উঠলেই কিন্তু পুরো স্টেজ কাঁপিয়ে দেন। তিনি আর কেউ নন, ডিজে সনিকা। সনিকা, কেমন আছো? এই তো সজল, ভালো আছি। হাউ আর ইউ? আই এম ফাইন। আচ্ছা, আমি তোমাকে প্রথমেই বললাম যে ডিজে সনিকা, Yeah. সনিকার সাথে ডিজে শব্দটি তুমি কবে থেকে মনে করলে যে তুমি আসলে একজন ডিজে ম্যাটেরিয়াল? আসলে আমি কখনো জানতামই না, বাট ছোটকাল থেকে আই ইউজ টু লাভ মিউজিক। আমার ফ্যামিলির সবাই মিউজিক লাভার, অ্যান্ড সবসময় মিউজিক নিয়েই বাসায় আমরা থাকতাম। মানে সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত আমার বাসায় মিউজিকই চলতো। আবার আমার মা গান শিখতো, প্লাস আমার ফ্যামিলি মেম্বার্স অনেকেই গান শিখতো, অ্যান্ড সবাই খুব মিউজিক ফ্যানাটিক বলা যায়। একদম তোমার 80s 70s-এর গান থেকে শুরু করে সব আমি আমার ফ্যামিলিতেই শুনছি। সো দ্য থিং ইজ, মিউজিক্যালি আই ওয়াজ ভেরি এনরিচড। সো লেটার অন যখন আমার কাছে এই অপরচুনিটিটা আসে যে হ্যাঁ আমি মিউজিক নিয়ে কোনো কিছু একটা করতে পারবো, আই ওয়াজ লাইক হ্যাঁ দিস শুড বি ফান, মজার একটা জিনিস করাই যায়। দ্যাটস হাউ আই স্টার্টেড। And later on দেখলাম যে wow, it became a great profession. It is supporting my expenses and I can do whatever I want only being in this profession. I was like, wow, it's a blessing from Allah subhanahu wa ta'ala যে আমি এরকম একটা প্ল্যাটফর্মে আমার মনের মতো করে কাজ করতে পারতেছি, and I'm blessed যে everyone is appreciating me. আচ্ছা, তোমার কি কখনো কোনো অপশন ছিল যে আমি ডিজে পেশা না আসলে আমি এটা হব? অপশন, আমি ফার্স্টে আমার প্রথম চাকরি ছিল টিচারের। আচ্ছা। একটা কোচিংয়ের আমি টিচার ছিলাম, খাতা দেখতাম ও লেভেলের। তখন ওখান থেকে পরে আমি বের হয়ে গেলাম, তারপরে আমি ডিজেতে ঢুকলাম, বিকজ আমার প্ল্যান ছিল যে বাইরে যেয়ে পড়বো আর ডিজের পার্ট টাইম জব হিসাবে করবো। এর জন্য শিখতে গেছিলাম আর কি। তো তারপরে তো শিখলাম, শেখার পরে বাংলাদেশে ফেমাস হয়ে গেলাম, তারপরে আমার নামের সাথে ডিজে সনিকা যোগ হয়ে গেল। অ্যান্ড একটা জিনিস সজল, আমি হঠাৎ করে ইনভেন্ট করলাম, আবিষ্কার করলাম যে সনিকা সনিক ওয়েভ সাউন্ডের একটা ফর্ম, সনিক ওয়েভ থেকে নামটা সনিকা আসছে। তো তখন আমি ভাবলাম যে আসলে আমার ভাগ্যেই ছিল এটা, এর জন্য হয়তো আমার নামটা সনিকাই হয়েছে। সো ইয়া, দ্যাটস দ্য থিং। অ্যান্ড আমি না অলওয়েজ গোয়িং উইথ দ্য ফ্লো, আমি ফ্লোর সাথে সাথে আগাই। হ্যাঁ, মানুষ প্ল্যান করে আগায়, আমার প্ল্যান এটা, আমি এটা করব, আমি এটা করতে চাই, এটার জন্য যেটা যেটা করতে হবে আমি সেটা করব, এরকম তো মানুষের প্ল্যান। বাট আমার প্ল্যান হচ্ছে যে না, আমার ফ্লো আমাকে যেখানে নিয়ে যাবে আমি অলওয়েজ ওই দিকেই যাব। আচ্ছা। তো আমার ফ্লোতে চলতে চলতে আমি আসলে ডিজে সনিকা হয়ে গেলাম। তোমার তো ফ্যান ফলোয়ার অনেক, সবাই চিনছে, জানে আগে থেকেই ডিজে সনিকা একটা ব্র্যান্ড নেম। পরিবারের কাছে এখন কি মনে হয়? পরিবারের কাছে তো প্রথমে পরিবার বলতো যে কি গান বাজাইতেছে, খালি অনুষ্ঠানে যাইতেছে গান বাজাইতেছে, গান তো সবাই বাজাইতে পারে, গান তো বাজাইলা আর কি। বাট আসলে এটার মাধ্যমে যে অনেক কিছু অর্জন হয়, এখন যখন আমি অ্যাওয়ার্ডেড হই বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায়, অনেক ইম্পর্টেন্স আসলে একটা ডিজের বাংলাদেশে, যেটা কখনো বাংলাদেশে কোনো ডিজের হয় নাই, সেই ধরনের সম্মানগুলো যখন পাই, আর যখন অন্য ডিজেদের জন্য আমরা প্ল্যাটফর্মগুলো ক্রিয়েট করে যাচ্ছি যে হ্যাঁ আজকে আমি শুরু করে দিলাম, তোমরা নেক্সট জেনারেশন যারা আসবা তারাও তোমরা এটার ফল ভোগ করবা। সো you'll have the taste of the beautiful fruit, যেটার প্ল্যান্টস আমরা, যেটার সিড আমরা দিয়ে গেছি। সো ইয়া, তখন খুব ভাল লাগে, ফ্যামিলিও এটা বুঝে। তো হ্যাঁ, সবাই সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করে। প্রতিটা মানুষের জীবন তো আসলে প্রেমের স্টোরি থাকে। আমার একটু ডিজে সনিকার সম্পর্কে জানা ইচ্ছা যে কি সুন্দর সুন্দর প্রেমের স্টোরি, মাই গড। মানে বলো না একটা শুনি। অনেক আমার খুব সুন্দর সুন্দর মেমোরিজ, মাশাআল্লাহ। আই হ্যাভ সাচ এ গ্রেট মেমোরিজ উইথ গ্রেট পিপল। আমার প্রত্যেকটা বয়ফ্রেন্ড ওয়াজ সো অ্যামেজিং, দে ওয়ার লাইক নাইলে আমি এত অ্যামেজিং কেমনে হইতাম, বুঝতেই তো পারো তাই না? সো ওরাই হচ্ছে আমাকে এত অ্যামেজিং বানাইছে। যাদের সাথে প্রেম করেছো তাদের কাউকে কখনো মানে জীবন সঙ্গী করার যে? সবাইকে আমার জীবন সঙ্গী করার প্ল্যান ছিল। সবাইকে? হ্যাঁ, সবাইকে। যখন যার সাথে প্রেম করছি আমি তখন তাকেই বিয়ে করতে চাইছি। কিন্তু হয়নি কেন? এইটা তো জানি না।
মানে এটা কি তোমার নিজের কোনো প্রবলেম ছিল কি মনে হয়? এক হাতে কি তালি বাজে, সবারই প্রবলেম থাকে। আর আমি যদি বাংলাদেশের প্রথম ফিমেল ডিজে হই, হ্যাঁ, তাহলে এমন একটা কাজ কইরা ফেলাইছি যেটা আগে কেউ করে নাই। সুতরাং এরকম একটা মেয়েরে ডেট করা কি তুমি মনে করো, প্লাস বিয়ে সহজ করা কাজ কি না। তুমি মনে করো ইজ ইট দ্যাট ইজি? আর এরকম একটা মেয়েকে মেনটেন করা, ইটস নট ইজি। সো আমি বলবো ইটস হয়তো নট মাই ফল্ট, কেউ আমাকে সেভাবে আচ্ছা, করে তাদের ফল্ট। হ্যান্ডেলই করতে হ্যাঁ, পারে আর না। তারা সরে যাওয়ার Because আসলে আমাকে হ্যান্ডেল করা is the most toughest job in this whole country. সোনিকা, যেহেতু প্রেম নিয়ে অনেক কথা হচ্ছিল, তবে তোমার কাছ থেকে প্রেমের সংজ্ঞাটাও একটু জানার চেষ্টা করব, তবে ছোট একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন স্টার কাস্ট। নিশ্চিত ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, থাকুন বিজয় টিভির পর্দায়। দর্শক, আপনারা দেখছেন স্টার কাস্ট, আমার সাথে আছেন ডিজে সোনিকা। কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে, শুনবো আরও অজানা গল্প। তোমার কাছ থেকে আমি যতটুকু ব্রেকের আগে জানতে চেয়েছিলাম যে আসলে প্রেমের সংজ্ঞা তোমার কাছে আসলে কি? প্রেমের সংজ্ঞা, প্রেম একটা জিনিস, ভালোবাসা একটা জিনিস। হ্যাঁ, প্রথমে প্রেম হয়, তারপরে ভালোবাসা হয়। সো প্রেমের বিষয়টা হইতেছে যে আই দেখা তো হেভি ভালো লাগছে, আই হাই ওর সাথে তো প্রেম করতে হবে, এরকম একটা ব্যাপার। আরেকটা হচ্ছে মাই গড, আমার মনে হচ্ছে ওর সাথে প্রেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো দুই ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে ভেরি সোবার নাইস, আর একটা হচ্ছে ফাইজলামি শয়তানি টাইপের। ঠিক আছে, দুই ধরনের এখন তো মোস্টলি এইটাই হয়। একটা হচ্ছে সিরিয়াস, ও মাই গড কি স্নিগ্ধ সুন্দর ভালোবাসা একটা, আর একটা হচ্ছে এ মামা সেই জিনিস, এটারে তো লাগবো। তোমার কোনটা ভালো লাগে? I have experienced all of them, আচ্ছা। but the thing is, প্রেম অবশ্যই ভালোবাসা পর্যন্ত রূপ নেওয়া উচিত, আর ভালোবাসা অবশ্যই বিবাহ পর্যন্ত রূপ নেওয়া উচিত। আর আমার কাছে মনে হয় যে প্রেম থেকেই শুরু হইতে হবে, তারপরে ভালোবাসা হয়ে যেতে হবে, তারপরে বিয়ে হয়ে যেতে হবে, তারপরে কেউ কাউকে সারা জীবন কোনো দিন ছাড়া যাবে না। দুনিয়াতে উল্টাই যাক, ও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলে ওরে ছাড়া যাবে না। এটাই হচ্ছে ভালোবাসা। বাহ, খুব সুন্দর একটা কথা বলেছো, কোনোদিন ছাড়া যাবে না তাকে। তারপর তো ছেড়ে চলে যায় অনেকে, তোমার লাইফ থেকেও। তারপরে আমিও ছেড়ে দেই সবাইকে। আচ্ছা, তোমার লাইফ থেকে আমি যদি বলি যে তোমার তো বিয়ে হয়েছিল, ছেড়েও দিয়েছে নাকি তুমি ছেড়ে দিয়েছো? এটা তো আমাদের মিউচুয়াল ছিল। আচ্ছা, হ্যাঁ, তারপর কি আসলে কবে বিয়ে শাদী আবার করবে? চিন্তা আর ভাবনা কি? বিয়ে শাদি, এখন বিয়ে শাদি করার কোনো প্ল্যানই নাই। এখন আমার মনে হয় যে আমার আরো অনেক কাজ করতে হবে। টু বি অনেস্ট, আই ওয়ান্ট টু ডু আ লট অফ থিংস, আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আই ডিড অলরেডি, আইভ বিন টু মেনি কান্ট্রিজ, 10-12 কান্ট্রিজ আইভ বিন অলরেডি, বাট আই ওয়ান্ট টু ডু মোর। আমি এখন একটু বাইরে বেশি সময় দিতে চাই, দেশের বাইরে রাদার দেন বাংলাদেশে, বিকজ আমার 20 বছর আমি বাংলাদেশে দিছি। আচ্ছা, আমার আরেকটা বিষয় একটু জানা ইচ্ছে যে প্রতিটা মানুষের জীবন তো টার্নিং পয়েন্ট থাকে। সনিকার জীবন আসলে যদি বলি টার্নিং পয়েন্ট ছিল, তাহলে আমি আসলে তুমি কি বলবে? আমার কোনটা? লাইফে সারাক্ষণ টার্নিং পয়েন্ট হইতেই থাকে একটার পর একটা। Really? গড ইজ ভেরি, মানে কেপ্ট মি ভেরি ব্লেসড, অলওয়েজ দেয়ার ইজ আ টার্নিং পয়েন্ট। প্ল্যান এ, স্পেসিফিক কিছু বলতে পারবে? প্ল্যান এ, নালে প্ল্যান বি, নালে প্ল্যান সি, নালে আচ্ছা। প্ল্যান ডি, নালে প্ল্যান এ টু জেড পর্যন্ত আমার প্ল্যান। মনে রাখার মানে শুধু রিমেম্বার হয় যে এটা আসলে। The best bounce back of my life was আমার প্রেগনেন্সির পরে যখন আমি আবার ব্যাক করি, তখন আমি ভাবতে পারি নাই যে আসলে আমি কি পারবো নাকি আবার ঠিক মতো আচ্ছা। কাজ করতে। বাট আমি আমার যেদিন ডেলিভারি হয় বাবু, তার 15 দিন পরের থেকেই শো করা শুরু করে দিছি, পেটের আচ্ছা। মধ্যে সেলাই নিয়ে, ব্যান্ডেজ নিয়ে, জাম্প জাম্প জাম্প। আচ্ছা, জীবনে তো সবার একটা ভয় থাকে। হ্যাঁ। তোমার কি ভয়? আসলে ভয়ের জায়গায় যদি বলি আমার কোনটা? ভয় আমার এতদিন কোনো ভয় ছিল না, আমার এখন নতুন ভয় হয়েছে ছিনতাইকারী। এক্স্যাক্টলি। ট্রাস্ট মি, বিকজ কক্সবাজারে আমার সাথে খুব বাজে একটা ইনসিডেন্ট হয়েছে। আচ্ছা, আমাকে অলমোস্ট তোমার ছুরি গলায় ধরা হয়েছে, লাইক গরু কুরবানি দেয় না সেই ছুরি, সেইটা দিয়ে আমাকে ধরা হয়েছে। অ্যান্ড এটা ছিল তোমার
সুগন্ধার ওইদিকে যে কক্সবাজারের যে হ্যাঁ, beach-এর টুরিস্ট কাছাকাছি। পুলিশ অফিস যেটা আছে ওইটার পিছনে একটা জায়গা আছে, সেখানে প্রবাবলি মানুষ খুন করে তারা ফেলে দেয় ইয়েতে, সমুদ্রে ফেলে দেয়, ওখানে অনেককে খুন করে ফেলে দিছে। সো সামহাও আমি তো সেলিব্রিটি মানুষ, নিজে মুখে বলা যায় না, মানে কেমনে মুখ থেকে বের হয়ে গেল, যাই হোক। সো আমি সবসময় মানুষ যেসব জায়গায় কম থাকে আমি সেই জায়গাগুলোতে চাই। পুরা বিচ ভর্তি মানুষ, তো আমি হেঁটে হেঁটে যেই জায়গায় কম মানুষ ভাবলাম এখানে পুলিশ স্টেশনের পাশে তো এরকম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বা পুলিশ স্টেশনের পিছনের বিচটাতে তো এটা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর ওখানে আরও ঝিলমিল কিছু বাতিও জ্বলতেছিল, তো আমি ভাবছি ওখানে মানুষ আছে। আমরা মানুষের মাঝখানে গেলে এখন ছবি টবি তোলা নিয়ে আমার বিরক্ত করবে, আর সামনেই পুলিশ স্টেশন, আমি একটু যাই ওই সাইডে যাই ঘুরে আসি। তো আমি আমার অ্যাসিস্ট্যান্ট আর আমার একটা ফ্রেন্ড আমরা মিলে ওইখানে গেলাম। এটা তো কল্পনার বাহিরে যে এরকম একটা সিকিউর দেশে, এরকম একটা জনবহুল এলাকায়, এরকম একটা সামনে পুলিশ স্টেশন, সেখানেও যদি এরকম একটা অকারেন্স হয়, হ্যাঁ, আর সেটা তো আসলে মানা যায় না। ওখানে আমি যাওয়ার পরে আমি এত ছিনতাইকারীর কবলে পড়ছি লাইফে, হ্যাঁ, মানুষগুলো যখন আমার দিকে আসতেছে আমি বুঝতেছি যে চলে আসছে। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলছি ফাহিম দৌড়, ও প্রথমে দৌড় দিছে, পিছে আমি দৌড়াই যাইতে গেছি, পিছন থেকে ধাপ করে আমাকে ধরছে। ধরার সাথে সাথেই আমি পড়ে গেলাম বালুর ভিতরে পড়ে যাওয়ার পরে সে কনস্ট্যান্টলি স্টার্টেড হিটিং মি অন মাই মেরুদণ্ডের বোনসে। আচ্ছা, ওই ছুরি যেটা, সেটার কাঠের যেই হাতলটা ছিল সেটা দিয়ে। আমার অ্যাসিস্ট্যান্ট পিছে ঘুরে দাঁড়াইছে যে আমার বস তো আসে নাই এখনো। দাঁড়ায় দেখে ও দৌড়ায় আমার কাছে আসছে, ও দেখতেছে ছুরি হাতে আমাকে এনি টাইম খুন করে ফালাই দিবে সমুদ্রে। সে দৌড়ায়, ওই ছুরির ধার সে দূরের থেকে দেখতে পাইছে, সে দেখে সেই ছেলে নিজের জীবনের কথা চিন্তা না করে, তুমি বুঝতেছো, ও গেলে তো ওরে মাইরা ফালাবে, হ্যাঁ, ও দৌড়ায় আইসা আমাকে ওই লোকের সাথে আমাকে ধরছে, ধরে আমি ফোন ধরে আসি, আমি ফোন ছাড়বো না, দিবই না, ওই ফোন আমি ছিনতাইকারীকে দেই নাই। আর ওই ছিনতাইকারী যখন দেখছে, ও তো আমার বস চিল্লাইতেছে, ছিনতাইকারী ওয়াজ লাইক বস, তখন ওই বুঝছে যে এ মনে হয় কিছু একটা হইব, এটার সাথে কিছু করলে আমগো সিন্ডিকেটের ঝামেলা হয়ে যাইব গা। পরে সে, ওর শল ছিল, শল দিয়ে একটা এরকম করে বাড়ি মারছে, বালু ছিনতাইকারীর চোখে গেছে। আচ্ছা, সে ওই ছুরির আঘাতের ভয় না, ও কনস্ট্যান্টলি কিন্তু আমাকে হিট করতেছে, হ্যাঁ, আর ছুরি আমার গলার এখানে ধরছে যে এখন পোস্টটা দিবে, ওই সময় ও শাল দিয়ে বালু ওর চোখের মধ্যে মারছে, সাথে সাথে ওই রকম হয়ে গেল। আর আমার হ্যাচকা টান দিয়ে, ও অনেক শুকনো একটা ছেলে, মাটির মধ্যে বালুর মধ্যে ছ্যাঁচড়ায় আমারে নিয়ে চলে গেল আমার অ্যাসিস্ট্যান্ট। এইরকম অ্যাসিস্ট্যান্ট আমি জানি না কতজনের ভাগ্যে আছে যে নিজের জীবনের পরোয়া না করে, কারণ অনেক সময় সত্যি কথা বলতে অনেক নিজের কাছের বন্ধু কিন্তু এতখানি কি ওরে ছিনতাইকারী ধরছে, আমি পালাই গেলাম ভাই, আমার বাঁচতে হইব, আমি জায়গা, ওরে মারলে মাইরা ফালাক, দেয়ার আর পিপল লাইক দ্যাট। বাট ওরে আমি যখন ছিনতাইকারী দেখছি, আমি নিজে না দৌড়াইয়া আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলছি ফাহিম দৌড়া, আমি নিজে না দৌড়ায়া, আমি, কারণ অন্য মায়ের এক সন্তানকে আমার কাছে দিছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ওর সেফটি আমার কাছে। আমি যেমন আমার অ্যাসিস্ট্যান্টরে বাঁচাইছি, আমার অ্যাসিস্ট্যান্ট দেখে যে আমার বস নাই, ওই আইসা আবার আমারে বাঁচাইছে। লুক অ্যাট দিস বন্ডিং, এগুলো কি আল্লাহ তাআলার উপর আল্লাহর ব্লেসিং না? এক্স্যাক্টলি। যেহেতু তোমার অনেক আর কনফিডেন্ট, ফোনটা কিন্তু আমি দেই নাই, ও আমার গলায় ছুরি দিয়েছে, আমি দিমু না ফোন। আমার চিল্লিতে আর পুরা কাহিনীতে ছিনতাইকারী ছিল 3 জন, 3 জন ভেবা জায়গা খেয়ে গেছে, হইতা সেটা কি। তোমার আসলে বিট তাহলে শুধু স্টেজে নয়, আমি বলবো যে রিয়েল লাইফেও আরও বিট নিয়ে অনেক কথা হবে, তবে ছোট একটি বিরতির পর। বিটটা কিন্তু এখনো শেষ হয়নি, কারণ আমার সাথে আছেন ডিজে সনিকা। আরও মজার ইন্টারেস্টিং সব তথ্য তার কাছ থেকে জানার চেষ্টা করব। কিপ ওয়াচিং স্টারকাস্ট। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন স্টারকাস্ট এবং আমার সাথে আছেন দেশের জনপ্রিয় ডিজে সনিকা। আবার তোমার কাছে ফিরলাম। কনফিডেন্টের সেই জায়গার কথা হচ্ছিল। তোমার আসলে এত কনফিডেন্ট আসে কিভাবে, কোত্থেকে আসে?
আমি সবসময় নিজের প্রতি ট্রু থাকি, নিজের ফিলিং এর প্রতি ট্রু থাকি। আচ্ছা, অ্যান্ড হয়তো জেনুইন থাকি, এর জন্য সবসময় জেনুইন থাকি, সবার প্রতি ফেয়ার থাকি। আনফেয়ার কখনো কিছু করি না। আচ্ছা, মানুষের লাইফে চলতে গিয়ে তো অনেক নেগেটিভ কথাবার্তা শুনতে হয়। এই নেগেটিভিটি বা এই ধরনের কথাবার্তা কিভাবে তুমি হ্যান্ডেল করো? নেগেটিভ কথাবার্তা যে বলে সেটা তার, তুমি যদি সাইকোলজি নিয়ে লেখাপড়া করো, হ্যাঁ, তখন দেখবা যে একটা মানুষ নেগেটিভ কথাটা তখনই বলে যখন সে নিজে অশান্তির ভিতরে আছে, হ্যাঁ, আর তখন তার চোখে নেগেটিভটা ধরা পড়ছে, এর জন্য সে নেগেটিভ কথা বলছে। এটা আসলে কিন্তু তার সমস্যা। আমরা তো অনেক কিছু নিয়ে লেখাপড়া আমাদের এখন করা যায়, গুগল আছে, আমাদের চ্যাট জিপিটি আছে, হ্যাঁ, এখন হচ্ছে জ্ঞান অর্জন করতে চাইলে এটার কোনো মানে সমস্যা হয় না। ইটস ভেরি ইজি টু অ্যাকোয়ার নলেজ। সো আমি এটা নিয়ে আগে অনেক চিন্তা করতাম, এই যে মানুষ নেগেটিভ কমেন্ট দেয়, এটা ওইটা বলে, হ্যাঁ, কেন বলে, এটা কি আমার সমস্যা? পরে আমি সাইকোলজি পড়ে বুঝলাম যে নো, ইট ইজ অ্যাকচুয়ালি দেয়ার প্রবলেম, ইটস নট মাই প্রবলেম। আচ্ছা, তুমি একজন ডিজে, এটাই কি তোমার শুধু আইডেন্টিটি, নাকি আরো কিছু তুমি আসলে যুক্ত করতে চাও যে আমি ডিজে না, আমি সনিকা, আমি একটা স্বাধীন চেতা মেয়ে, এমন কিছু? নো, আই অ্যাম ডিজে সনিকা। বিকজ শুধু সনিকাকে কেউ চিনেও না, শুধু সনিকাকে কেউ জানেও না, আর শুধু সনিকাকে বাঁচায় রাখছে ডিজে সনিকা। আচ্ছা, তোমাকে যদি কোনো ড্রিম স্টেজ দেয়া হয়, হ্যাঁ। কোথায় পারফর্ম করবে? My dream stage would be next যে কোনো গ্রহে, পৃথিবীতে না, আচ্ছা। নেক্সট যে কোনো গ্রহে যেই প্রথম ডিজে শোটা হবে সেইটাতে পারফর্ম করা। বাহ, সেটা মানে এটা আমার জন্য ড্রিম স্টেজ। বাট আচ্ছা। ওই দেশের ওই অনুষ্ঠানে বাজাবো, ওই দেশের ওই ক্লাবে বাজাবো, ওই দেশের ওই ফেস্টিভ্যালে বাজাবো, এগুলো আসলে কোনো ব্যাপার না। আমার জন্য আমার ড্রিম ডেস্টিনেশন হবে যে নেক্সট কোনো গ্রহে ইলন মাস্ক টাস্ক যদি আমাদেরকে ইনভাইট করে ওই গ্রহের প্রথম ডিজে হিসাবে, কারণ একটা দেশের প্রথম মেয়ে ডিজে হওয়া শেষ, হ্যাঁ। আচ্ছা, সো এখন আমার হচ্ছে অন্য কোনো গ্রহের প্রথম ডিজে হইতে হবে। এই শুরুর দিকে বলছিলে যে অনেকগুলো সম্পর্ক তোমার লাইফে ছিল। দোজ আর দ্য পার্ট অফ হ্যাঁ লাইফ। হ্যাঁ, সেটা তো থাকেই, কিন্তু এই সম্পর্কগুলো থেকে তোমার আসলে সব থেকে শেখার বিষয় কি ছিল, যে সবগুলোই যদি তুমি একসাথে শেখার combine বিষয় করো? ভালোবাসতে শেখা। আমি আচ্ছা। ভালোবাসতে শিখছি, ভালোবাসা কি সেটা জানতে পারছি, কষ্ট পাইলে কেমন লাগে সেটা জানতে পারছি, ভালোবাসার পরে আবার ভালোবাসতে কেমন লাগে সেটা শিখতে পারছি, আচ্ছা, কষ্ট পাওয়ার পরে কিভাবে ভুলতে হয় সেটাও শিখতে পারছি। I trained up myself, বাহ। all by myself. I'm a one man army. আচ্ছা, লাইফে কি কমপ্লিকেটেড বানানোর পিছনে অনেকে বলে যে তৃতীয় কোনো পক্ষ থাকে, বা যারা হচ্ছে যে কোনো রিলেশন নষ্ট হয় বা বৈবাহিক জীবনও নষ্ট হতে পারে। কি এর কি তৃতীয় পক্ষ? তৃতীয় পক্ষ কি? 50,000 পক্ষ থাকলেও কোনো কিছু নষ্ট হয় না, যেটা থাকার ওটা থাইকেই যাবে। বন্ডিং যে এর কোনো জায়গায়। একটা পার্টনারকে সেই লেভেলের গাড়তে রইতে হইব যে তোর আমি ছাড়মই না, তোর যা খুশি তুই কর, আমি তোরে ছাড়তাছি মানে না সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো একজনকে। হ্যাঁ, তোর যা মন চাই তুই কর, আমি তোরে জীবনেও কোনো কিছুতেই আমি ছাড়বো না। তুই যদি আমার মাইরা ফালাস ওই দিন আমি তোর পিছা ছাড়বো, এছাড়া তোর আমি কোনোভাবেই ছাড়বো না, তুই যা মন চাই তুই কর। তুমি কি সেটাই ছিলে, মানে এখনো আছো? আমি তো সেরকমই। তাহলে তো তোমার জীবন থেকে সবাই থাকা উচিত ছিল, আমার যেটা মনে হয়। আমার জীবনে সবাই আছে, আছে, তাদের সাথে কথাও হয়। কেন কথা হবে না? সবার সাথে কথা আছে, সবার সাথে যোগাযোগ আছে, বাহ। সবাই আমাকে ভালোবাসে। সারাক্ষণ হাসি খুশি থাকো। আমার আসলে তোমার কাছে একটু জানা আছে যে সুখী শব্দটির সাথে তুমি তো সবসময় দেখি তুমি হাসি খুশি থাকো। সুখী তোমার কাছে আসলে শব্দটি কি? সুখ বলতে কি বুঝো? সুখ হচ্ছে সারাক্ষণ হাসি খুশি থাকতে হবে, কোনো কিছুতে মন খারাপ করা যাবে না, এটাই তো সুখ। যখন আমি চিন্তা করবো হ্যাঁ আমার এটা না, আমার ভালো লাগতেছে না, আমার খারাপ লাগতেছে, এই সেই, আরে না, তোমার জীবনে যদি সব থাকে তাহলে তুমি কিসের জন্য আবার তোমার দুঃখ থাকবে? আমার লাইফে সব আছে। সনিকা, আরেকটা শেষ একটা বিষয় আমার জানা আছে যে জীবনে রেসপেক্ট জিনিসটা কতটা প্রয়োজন এবং সেটা আসলে ধরে রাখা কতটা কঠিন তোমার কাছে মনে হয়? কোনো কিছুর যে খুব বেশি প্রয়োজনীয়তা আছে এরকম কোনো কথা নাই, কোনো কিছু ছাড়া জীবন চলবে না এরকম কোনো কথা নাই। যার
শিক্ষা যেরকম সে সেরকম বিহেভিয়ার করবে, যার সিচুয়েশন যেরকম সে সেরকম বিহেভিয়ার করবে। আর রেসপেক্টের ব্যাপারটা ডেফিনেটলি শিক্ষা থেকে আসে, হ্যাঁ, মানবতা থেকে আসে। সো একটা মানুষের ভিতরে হিউম্যানিটি, এডুকেশন যত ভালো, সে তত ভালো একটা মানুষকে রেসপেক্ট দিবে। বাট একটা মানুষ যত বেশি ফাঁকা, যত বেশি ভেতর থেকে এমটি, যত বেশি বাজে বাজে জিনিস দেখছে, হ্যাঁ, ততটা ওর ভেতর থেকে রেসপেক্ট কমে যাবে। সো সেটাই আর কি। আমাদের সময় সীমিত, একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে কিনা? দর্শকদের উদ্দেশ্যে আমি কি বলবো, দর্শকরাই তো সারাক্ষণ আমাকে মাথায় রাখে, এই অনুষ্ঠানে আসেন আপু, ওই অনুষ্ঠানে ডিজে করেন, মানে ট্রাস্ট মি, বিকজ অফ দেম আই এম ডুইং গ্রেট ইন মাই লাইফ। অ্যান্ড দর্শকদের জন্যই আমি আজকে ডিজে সনিকা। দর্শকরা যতদিন আমাকে ডিজে সনিকা হিসাবে চাবে, ততদিন আমি তাদের সামনে এরকম লাফালাফি করতেই থাকবো। তুমি লাইফে এভাবে লাফালাফি করো, স্টারকাস্টে এসে কেমন লাগলো তোমার? অনেক ভালো লাগলো সজল, তোমার সাথে আড্ডা মারতে আমার বরাবরই খুব মজা হয়। সো এবারও আমাদের মজা হয়েছে, এন্ড আমি আশা করি দর্শকরাও আমাদের গল্পগুলো শুনে অনেক মজা পাইছে আজকে। সনিকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন ডিজে সনিকার সাথে একটি অসাধারণ আড্ডা। আসলে তার অনেক কিছু আমরা জানলাম। সামনের এপিসোডে নতুন কোনো তার সাথে আমি সজল খান থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিজয় টিভির সাথেই থাকবেন।